হাড়কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদাদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে ছিল করুণার দান। সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না। ঠাকুরপো, আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো। জানলেও আমাকে কখনো জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনোদিন দেননি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এইভাবে কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই, তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে। আমার মৃত্যু কি জুড়াবে। আমার ঠাকুরদা জগন্মোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম। তুমি বলতে, থাক না সেসব দূরের কথা, কিছুতেই বলতে দিতে না তুমি। পাছে এসব কথা বলতে গিয়ে আমি ভেতরে ভেতরে কষ্ট পাই। একদিন বললে, আমার বেশ মনে আছে, দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি। চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানালা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘন ঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বৌঠান, কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে? ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো। দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের উপর, বললাম, শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো, আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে ঠিক এইভাবে ধরে রাখতে পারি। তুমি আর কারো না হও ঠাকুরপো, শুধুই আমার। আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে আমার। কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল, সব তুমি কেড়ে নিলে নিমেষে। তুমি হঠাৎ বললে, চলো তো নাটকের মহড়াটা আরো একবার শুরু করা যাক। তোমার মন এখনই ভালো হয়ে যাবে বৌঠান। তখন তোমার জ্যোতিদার লেখা অলিকবাবু নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত। সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি। নায়ক অলিকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি, যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে। আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব, আমি তোমার স্ত্রী। তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ। তোমার হাতটিকে আমার বুকের ওপর থেকে সরিয়েও নিলে না। পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই অতির্ময় আখিপাতের মায়া। আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এইরকমই ঘটতে থাকবে ঠাকুরপো। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু লিখিনি। যেই সে কথা ভাবছি, অবশ হয়ে আসছে দেহ মন। মনের মধ্যে সবকিছু অগোছালো শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে এই চিঠি পড়তেই হবে তাও নয়, চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও। ঠাকুরপো, আমার একটি দুঃখের জায়গা। আমার চোখের সামনে আমার
বাবার অপমান। দিনের পর দিন আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দর মহলে, কিন্তু বাবা থেকে গেলেন 12 মহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়ায়, কোনো সম্মান পাননি কোনোদিন সে হিসেবে। সেই উদারতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্যরকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলে, তার কারণ তোমাদের দাক্ষিণ্যেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেয়েছে। তোমাদের দাক্ষিণ্যেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের পরিবারের সঙ্গে যুক্ত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগনমোহন। দ্বারকানাথের মামা অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম রায়চৌধুরী। আমার অসম্মানটা কোথায় জানো ঠাকুরপো? হাড়কাটা গলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে। কে রামপ্রিয়া তুমি হয়তো জানো না। আমি খোঁজ নিয়ে জেনেছি রামপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদা নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দরামের স্ত্রী। রামপ্রিয়া কেন কুখ্যাত বনিতাপাড়া হাড়কাটা গলিতে একখানি বাড়ি দিতে গেলেন শিরোমণিকে? বারে, আমার ঠাকুরদা জগনমোহন, যাকে তোমাদের বাড়ির সবাই জগনমোহন বলে ডাকেন, তিনি তো গরিব মানুষ। বিয়ের পরে বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ার একখানা গেরস্ত বাড়ি দেওয়া হলো তার বউকে। দিলেন বউয়ের কাকিমা রামপ্রিয়া। আমার ঠাকুরদা আর ঠাকুমা ওই হাড়কাটা গলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যাম গাঙ্গুলির কাজ জুটল তোমার বাড়িতেই, বাজার সরকারের কাজ আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বারবাড়ির ফরমাসই তিনি বেশি খাটতেন। অন্দরমহলে তাকে কদাচিৎ দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি, অথচ জ্যোতিরিন্দ্রনাথ তার জামাই, তিনি এ বাড়ির বেয়ায়, এসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা সম্ভব হয়নি। হঠাৎ ঠাকুর বাড়ির আভিজাত্যের টনক লড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্বও অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন। আমি বাঁচলাম, এও তো ঠাকুর বাড়িরই দান। আমি কৃতজ্ঞ। ঠাকুরপো, সবে তখন বিয়ে হয়েছে আমার, 9 বছরের বালিকা আমি। একদিন মেজবউ ঠাকুরনের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী। কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখ হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজবউ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে ঘষে তৈরি করে নেব। তাছাড়া জ্যোতি ঠাকুরপুরও কিছু দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো করে করে তোলার। মেজবউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ। বললেন, ও মেয়ে কোনোদিনও ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করবে?
জ্যোতিরে বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো, খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখটা শুকনো। মেজবউ ঠাকুরুনকে বলতে শুনলাম বাবা মশাইয়ের ইচ্ছে বিয়ে হোক। জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এ কথা তুমি ভাবতে পারলে? তখন তাকে উত্তর দিয়ে বললেন, এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করল না। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি।